আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু আমরা ফিন্যান্সের নবম চ্যাপ্টারের সবগুলো কনসেপ্ট কভার করে ফেলেছি। সো আজকের ক্লাসে আমরা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এই চ্যাপ্টারে এমসিকিউ এবং সিকিউ সলিউশন করতে যাচ্ছি। সো আমরা একটু পড়ি। সো আমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, এখানে কি বলা হয়েছে দেখো, রাজশাহী অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত। সো এখানে দেখো, এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে কি রাজশাহী অঞ্চল, এখানে অঞ্চলের নামটা আমাকে স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে। সো রেশম উৎপাদনের জন্য কোন ধরনের ব্যাংক প্রয়োজন। সো এখানে কি আমাদের আঞ্চলিক জাতীয় ভোক্তা ব্যাংক নাকি দেশি ব্যাংক, কোনটা আমাদের বেশি প্রয়োজনীয়? অবশ্যই এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ব্যাংক। কেন? কারণ এটা হচ্ছে অঞ্চল স্পেসিফিক। সো আমরা জেনেছিলাম যে কার্যের বা কাজের ভিত্তিতে বা কার্যাবলীর ভিত্তিতে আমরা ব্যাংকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। সো এটা যেহেতু অঞ্চল ভিত্তিক, সো আমাদের কাজের অনুযায়ী এটার অ্যান্সার হবে কি আঞ্চলিক ব্যাংক। তারপরে চলো একটু দেখি এখানে কি বলা হয়েছে দেখো, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি। সো দেখো, মুদ্রাবাজার বা মানি মার্কেট সাধারণত নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল ব্যাংক। কি করে? সেন্ট্রাল ব্যাংক। সো ও বিভিন্ন ধরনের রেগুলেশনের কথা বলে। সো যেহেতু ও রুলস এবং রেগুলেশনের কথা বলে, সো এই যে বিভিন্ন রুলস এবং রেগুলেশনের মাধ্যমে ও কি করে, এই মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এখন ও তো শুধুমাত্র রুলস এবং রেগুলেশন বলে দেয়, এইটার আসল ইমপ্লিমেন্টেশনটা হয় আমাদের বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। সো ও যে রুলস রেগুলেশন বলে দেয়, বাণিজ্যিক ব্যাংক সেগুলা মানে। সো আলটিমেটলি কি করে, কেন্দ্রীয় ব্যাংকের সকল কথা মেনে এবং তাকে সাহায্য করার মাধ্যমেই কি করে আমাদের বাণিজ্যিক ব্যাংক কিন্তু মুদ্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এখানে অপশনে বলা হচ্ছে সরকারকে সহায়তা দেওয়া। অ্যাকচুয়ালি সরকারকে সহায়তা দেওয়ার যাবতীয় কাজ সেন্ট্রাল ব্যাংক ইটসেলফ করে। সো এজন্য আলাদা ছোটখাটো কোনো বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজনীয়তা নেই। তাহলে এ নাম্বার অপশনটাকে আমরা দিতে পারতেছি না। যেহেতু এ নাম্বার অপশনটা দিতে পারতেছি না, সো আলটিমেটলি আমার এ রিলেটেড ক, গ এবং গহ তিনটাই কিন্তু বাদ যাচ্ছে। সো আমাদের অপশন হিসাবে রয়ে যাচ্ছে কোনটা? অপশন হিসাবে রয়ে যাচ্ছে 2, যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা। সো কেন্দ্রীয় ব্যাংক যে রুলস রেগুলেশন বলে দিছে সেগুলোর সাথে যদি আমরা কাজ করি, অটোমেটিকলি আমরা কি করতে পারবো? মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবো। চলো আমরা এখন একটা উদ্দীপক পড়ি। এখানে কি বলা হয়েছে দেখো, সম্প্রতি গ্রামে গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ইকো ব্যাংকিং নামের একটা মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছে। সো ওরা কি করতেছে, মহিলা যারা উদ্যোক্তা আছে ওদেরকে সুবিধা দেওয়ার জন্য একটা ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চাচ্ছে, যেটা নাম দিয়েছে ওরা ইকো ব্যাংকিং। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে, মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণী বিভাগের অন্তর্গত। এটা যেহেতু এটা স্পেসিফিক একটা ক্যারেক্টার বা স্পেসিফিক এক শ্রেণীর মানুষের জন্য করা হচ্ছে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এটা বিশেষ মক্কেল ভিত্তিক কার্যক্রম। কারণ কি? কারণ এখানের মেইন কাস্টমার বা কনজিউমাররা শুধুমাত্র একটা শ্রেণীর লোক, তারা কারা? মহিলা উদ্যোক্তা। এই জন্য আমরা এটাকে কি বলতেছি? এজন্য আমরা এটাকে বলতেছি বিশেষ মক্কেল ভিত্তিক। তারপরে আমরা দেখি বলা হয়েছে মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কি। এই যে মহিলার যে উদ্যোক্তা আছে, উদ্যোক্তাদের সাহায্য সহযোগিতা করার জন্যই তো এখানে ব্যাংকিং বিজনেসটা চালু করার কথা ভাবতেছে, তাই না? সো এখানে মূল উদ্দেশ্য কি হতে পারে? এখানে মূল উদ্দেশ্যটা কি, এখানে যে মহিলারা আছে ওরা যাতে নিজেদের বিজনেস দিতে পারে এবং নিজেরা আত্মকর্মসংস্থান করতে পারে। সো ওদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, ওদেরকে সঞ্চয় করা, এই উদ্দেশ্যে এই ব্যাংকটা অবশ্যই এখানে দেওয়া হয় না। সো আশা করি আমরা এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজেই সবগুলো সমাধান করতে পেরেছি। তাহলে চলো এই চ্যাপ্টারের কিছু সিকিউ কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন আমরা দেখি কেমন এগুলো পরীক্ষায় আসতে পারে। সো আমাদের এখানে কি বলা হয়েছে দেখো, আমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর প্রশ্নটা এখানে বলা হচ্ছে সৃজনী ব্যাংকের নিয়মিত গ্রাহক হিসাবে ইলেকট্রনিক্স কার্ডের সুবিধা পেয়ে থাকে। সো জনাব আরমান একটা ব্যাংকে গ্রাহক, সে ব্যাংকটার নাম সৃজনী ব্যাংক। সো উনি কি পাইছে? ইলেকট্রনিক কার্ডের সুবিধা পেয়ে থাকে। ইলেকট্রনিক কার্ড বলতে এখানে কি বুঝাইছে? এটিএম কার্ডকে বোঝাতে হয়েছে, তাই না? যেমন তোমার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, যে কোনো একটা ব্যাংকের কার্ডের ও সুবিধা এখান থেকে পায়।
সো সৃজনী ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে। আচ্ছা, আমানত কে সংগ্রহ করে জনগণের কাছ থেকে? অবশ্যই সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সংগ্রহ করে, কারণ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আমানত সংগ্রহ করে না। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, তুমি কি জীবনে বাংলাদেশ ব্যাংকে গিয়ে টাকা জমা দিছো? দেও নাই। সো বাংলাদেশ ব্যাংক কিন্তু সাধারণ নর্মাল গ্রাহকদের কাছ থেকে টাকা নেয় না। ও টাকা নেয় কার থেকে? ও টাকা নেয় বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে। কিন্তু এইখানে আমাদের ইনফরমেশন দিছে যে আমানত গ্রহণ করে আবার ঋণ দেয়। তুমি সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে ঋণ পাবাও না, সেন্ট্রাল ব্যাংকে তুমি আমানত জমাও রাখতে যাও না, তাহলে এই কাজটা কে করে? এটা সাধারণত বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তাহলে এই সৃজনী ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক, সেটা কিন্তু আমরা এই উদ্দীপক পড়ে বুঝতে পারতেছি। তারপর কি বলা হয়েছে দেখো, দেশের বিভিন্ন স্থানে উক্ত ব্যাংকের শাখা আছে। ভালো কথা, ব্যাংকের শাখা থাকতেই পারে গ্রাহকদের অর্থ স্থানান্তর, যার ফলে অনেক সুবিধা হয়। সম্প্রতি জনাব আরমান ব্যাংকে গিয়ে তার ফ্ল্যাটের দলিল গচ্ছিত রাখেন। তাছাড়া কয়েকটি আমানতের একটি অংশ, নির্দিষ্ট অংশ সংরক্ষণ করার গ্রাহকদের মাঝে সন্তুষ্টি ঘটে। উল্লেখ্য যে ব্যাংকটি মুনাফা অর্জনের জন্য পরিচালিত হচ্ছে। তাহলে সামগ্রিক কার্যাবলী দেখে আমরা খুব সহজে জাজ করতে পারতেছি এটা একটা কি ধরনের ব্যাংক, এটা একটা বাণিজ্যিক ব্যাংক। সো আমাদের প্রথম প্রশ্ন ক নাম্বার বলছে সঞ্চয়ী ব্যাংক কি? সঞ্চয় করার উদ্দেশ্যে যে বা সঞ্চয়ের কার্যাবলী নিমিত্তে যে মানে ব্যাংক রয়েছে সেটাই হচ্ছে সঞ্চয় ব্যাংক। তারপরে কি বলা হয়েছে দেখো, মুদ্রা বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করো। আমরা একটু আগে যে আমরা অপশনগুলো অ্যানালাইসিস করলাম, অর্থাৎ আমরা হচ্ছে এমসিকিউ কোশ্চেন করলাম, সেখানে কিন্তু এটার অ্যান্সারটা আমরা খুব ভালো মতন দিয়েছি। যে বাণিজ্যিক ব্যাংক কি করে? সেন্ট্রাল ব্যাংকের যে রুলস এবং রেগুলেশন দেয় সেগুলোকে পারফেক্টলি ইমপ্লিমেন্ট করে, যার ফলে সেন্ট্রাল ব্যাংকের যে রুলস রেগুলেশন সেগুলো হচ্ছে আলটিমেটলি মেনটেন হয় এবং দেশের মুদ্রা বাজার হচ্ছে কি হয়? দেশের মুদ্রা বাজার স্টেবল থাকে। তারপর বলা হচ্ছে সৃজনী ব্যাংক কোন ধরনের ব্যাংক? খুব সহজেই আমরা এই উদ্দীপক পড়ে অ্যানালাইসিস করে কিন্তু বুঝতে পেরেছি এটা একটা বাণিজ্যিক ব্যাংক। তারপরে আমাদের গহ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি, ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে সৃজনী ব্যাংক এর উদ্দেশ্যাবলী উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। সো গ্রাহকদের প্রেক্ষাপটে কি ব্যাংক এবং হচ্ছে গ্রাহকদের প্রেক্ষাপটে, সো ব্যাংকের উদ্দেশ্য কি কি দেখো, ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে সুনাম অর্জন করা, ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে তোমার হচ্ছে সেবা দেওয়া, তাই না? সো এগুলো হচ্ছে সব ব্যাংকের উদ্দেশ্য। আর গ্রাহকদের উদ্দেশ্য কি? গ্রাহকের উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা, অর্থের নিরাপত্তা, সেভিং করা, এগুলো হচ্ছে গ্রাহকদের ইম্পর্টেন্স, তাই না? সো অর্থের নিরাপত্তা দেওয়া, সেভিং দেওয়া, তারপরে হচ্ছে পরামর্শ নেওয়া, তাই না? পরামর্শ নেওয়া, ব্যাংকে ওসি হিসাবে কাজ করানো বা ট্রাস্টি হিসাবে কাজ করানো, এই সমস্ত কার্যাবলী হচ্ছে কে করে? গ্রাহক কাজ করে। সো আমরা খুব সহজেই কিন্তু ব্যাংকের কি কি মানে হচ্ছে উদ্দেশ্য রয়েছে, মুনাফা অর্জন করা, তারপরে হচ্ছে তোমার সুনাম অর্জন করা, ব্যাংকের সার্ভিস দেওয়া, এই সব জিনিসপত্র হচ্ছে ব্যাংকের পাশ থেকে আমরা ব্যাখ্যা করব এবং এগুলো হচ্ছে গ্রাহকদের পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করবো। আরও অনেক ডিটেলস কিন্তু আমরা এই চ্যাপ্টারে শিখেছি, সেগুলো সবগুলো এনে তোমরা নিজেদের মতন কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। সো এইভাবেই হচ্ছে এই চ্যাপ্টারে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সমাধান করব। আমরা আরো একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করি। দেখো এখানে কি বলা হয়েছে, অরুণিমা ব্যাংক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে 2008 সালে গঠিত হয়। সো এটা একটা ব্যাংক ইটসেলফ, এটা পরিচালন কার্যক্রম শুরু হয়েছে কত সালে? 2008 সালে। বর্তমানে একজন ব্যক্তি 1.5 লক্ষ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানের নিকট আবেদন করেন। সো একজন ব্যক্তি এই ব্যাংকের কাছে গেছে, বলছে যে ভাই আমার 1.5 লক্ষ টাকা দরকার। সো ব্যাংক কি করছে? তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম, তিনি জমি বন্ধক রাখতে আগ্রহী। সো কি করবে? ও হচ্ছে জমি বন্ধক রাখতে আগ্রহী, যে ভাই আমার দেখেন আমি 1.5 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিচ্ছি, আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু পে ইউ ব্যাক। সো আমার এই ক্যাপাসিটি আছে এবং আমার জমি আছে, আমি এটা আপনার কাছে বন্ধক রাখতে চাই, যার বিনিময়ে আমি আপনার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিতে চাচ্ছি। কিন্তু তার সরবরাহকৃত তথ্য ও দলিলপত্রদের মধ্যে যথেষ্ট অমিল আছে। এই যে দলিল দিল, দেখা যাচ্ছে দলিলটা ওর নামে না, অন্য আরেকজনের দলিল দিয়ে আসছে। ও যে নিজের সক্ষমতা প্রদর্শন করার জন্য বললো যে আমার এই 10-12টা বিজনেস আছে, এত টাকা রেভিনিউ টার্নওভার হচ্ছে, এগুলোর মধ্যেও গাফিলতি আছে, এগুলো হচ্ছে ব্যাংক খুঁজে পেয়েছে। সো এইটা ছিল আমাদের উদ্দীপক। আমাদের প্রথম বলেছে বিনিময় ব্যাংক কি। সো বিনিময় ব্যাংক সাধারণত কি করে? বৈদেশিক বিনিময়ে সাহায্য সহযোগিতা করে। সো বাংলাদেশ থেকে তুমি যখন হচ্ছে চায়না থেকে মাল কিনতে যাবা, তখন কিন্তু তুমি নিজে ডাইরেক্টলি ট্রানজ্যাকশন করতে পারো না। এই সময় হচ্ছে আমার একটা ব্যাংকের সাহায্য করতে লাগে, যে কিনা হচ্ছে এই ট্রানজ্যাকশনটা করতে সাহায্য করে। এই আমি বাংলাদেশি টাকা পে করব, ব্যাংক হচ্ছে ওকে আবার চাইনিজ টাকায় বা হচ্ছে ডলারে পে করে দিবে। সো এই যে বিনিময়ে যে সাহায্যকারী যে ব্যাংকটা, সেটাকে বলা হচ্ছে বিনিময় ব্যাংক। সো তারপরে কি বলা হচ্ছে দেখো, ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন
প্রয়োজন। ব্যাংকিং কার্যক্রমে যদি আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে কিন্তু এখানে গ্রাহকদের আস্থা থাকবে না। গ্রাহকরা যদি আস্থা না করে তাহলে কিন্তু ব্যাংকিং কার্যক্রম পুরোটা কলাপস করবে। সো এই কারণেই কি হচ্ছে, এই কারণেই হচ্ছে আমাদের ব্যাংকিং কার্যক্রমে একটা স্বচ্ছতা থাকা দরকার। তারপরে বলা হয়েছে দেখো, অরুণিপা ব্যাংক প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানের অনুমোদন দরকার হয়েছিল ব্যাখ্যা করো। আমরা জানি এটা কি, আমরা জানি যে কোনো ব্যাংকের যখন প্রতিষ্ঠা হয় তখন হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া লাগে। কার অনুমোদন নেওয়া লাগে? কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিলেই সে একটা তালিকাভুক্ত ব্যাংকে পরিণত হয়। যেহেতু ওকে বলা হয়েছে অনুমোদন নেওয়া লাগছে, তাহলে অনুমোদনটা কার কাছ থেকে নেওয়া লাগছে? অবশ্যই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যেটা কিনা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে। এই কারণটা তোমরা একটু ব্যাখ্যা করে দিবা। তারপরে কি বলা হয়েছে দেখো, ব্যক্তিটি বন্ধকি ঋণ দেওয়া অনুরূপা ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত হবে কিনা তা মূল্যায়ন করো। সো এটা অবশ্যই কি হবে না, এটা অবশ্যই যুক্তিসঙ্গত হবে না। কারণ কি, সে যে দলিল দিছে সেগুলা অমিল রয়েছে। অমিল হইলে এখানে একটা বড় ধরনের রিস্ক থেকে যায়, এবং ব্যাংকের একটা বড় একটা নীতি হয়েছে উল্টাপাল্টা জায়গায় বিনিয়োগ করা যাবে না, সব রিস্ক ভালো মতো অ্যানালাইসিস করে বিনিয়োগ করতে হবে। যেহেতু এখানে অবশ্যই গরমিল রয়েছে এবং হাই পসিবিলিটি আছে যে এই ঋণটা দিলে খেলাপি হওয়ার পসিবিলিটি থাকে। সো কি করবে অনুরূপা কোম্পানি, এই ব্যাংকটা এটাকে কি করবে, এটাকে অবশ্যই এই প্রপোজালটাকে রিজেক্ট করে দিবে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের কনসেপচুয়াল বিষয়গুলি ব্যবহার করে আমরা কিন্তু এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর সমাধান করতে পারছি। এখন আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে ব্যাংক কিভাবে জীবনযাত্রার মান সহজ করে। আমরা ডেবিট কার্ড ইউজ করি, ক্রেডিট কার্ড ইউজ করি, অনলাইন ব্যাংকিং সার্ভিস ইউজ করি। তাহলে আমাদের আগের যে দিনের যে ব্যাংকিং কার্যক্রম, আমার ব্যাংকে যে সারাদিন খাড়ায় রাখতো টাকা জমা দেওয়ার জন্য, টাকা উঠানোর জন্য, টাকা গেছে কিনা জানার জন্য আবার কয়েকদিন ওয়েট করা লাগতো, এই জিনিসগুলো কিন্তু এখন আর নাই। তাহলে আমাদের কার্যাবলী কিন্তু অনেক সোজা হয়ে গেছে। তাছাড়া এখন অনলাইন পেমেন্ট করতে পারো, দারাজ থেকে পেমেন্ট করতে, দারাজে কোনো কিছু পেমেন্ট করে দ্রুত নিয়ে আসো, টাকার একটা সিকিউরিটি দিচ্ছে। তোমার নিজের কাছ থেকে নিজের পকেটে টাকা 1 লাখ টাকা নিয়ে বের হওয়া আর মোবাইলে 1 লাখ টাকা ব্যাংকিংয়ে থাকা, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট। মোবাইলটাই অনেক সিকিউর বেশি, তোমার ফোনটা হারাই গেলেও কিন্তু তোমার মোবাইল থেকে টাকাটা কেউ উঠাইতে পারবে না। সো এই ধরনের সিকিউরিটি কিন্তু থাকে। ব্যাংক কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে, তোমরা জানো যে ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো অনেক শাখা প্রশাখা রয়েছে। সো এরকম অনেকগুলো শাখা প্রশাখায় বিভিন্ন ধরনের মানুষ সেখানে কিন্তু কাজ করে। সো এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর্মসংস্থান, কারণ এটা ব্যাংক ইটসেলফ করতেছে। এটা ছাড়াও ও আরেকটা পরোক্ষ কর্মসংস্থান করতেছে। এই যে বিভিন্ন মানুষ ব্যবসা করার জন্য ওই ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়। সো ঋণ নিয়ে ওরা কি করে, বিজনেস দাঁড় করায়। এই বিজনেস দাঁড় করাইলে কি হয়, বিজনেসে বিভিন্ন ধরনের মানুষ এখানে কাজ করে। সো একদিকে ও নিজে কর্মসংস্থান করতেছে, আর একদিকে হচ্ছে ওর কাছ থেকে টাকা নিয়ে অন্য যে বিজনেসগুলো হইতেছে ওই বিজনেসে আবার নতুন নতুন মানুষ কর্মের সংস্থান হইতেছে। সো এইভাবে কি করে, আলটিমেটলি একটা ব্যাংক অনেক বড় ধরনের কর্মসংস্থানের যোগান দিয়ে থাকে। তারপর হচ্ছে কি স্কুল ব্যাংকিং কি, স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ে আকর্ষিত করার জন্য বা উৎসাহিত করার জন্য যে ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করা হয় সেটাকে বলা হচ্ছে স্কুল ব্যাংকিং। তারপর বলা হচ্ছে ব্যাংক কিভাবে গ্রাহকদের উপদেষ্টা এবং পরামর্শদাতা হিসাবে কাজ করে। গ্রাহকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যাংক তাদের বিভিন্ন ধরনের পরামর্শ উপদেশ দিয়ে থাকতে পারে। আশা করি আমরা এই পুরো চ্যাপ্টারটা ভালো মতো বুঝেছি, পুরো চ্যাপ্টারের যত কনসেপ্টগুলো ছিল সেগুলো আমরা ভালো মতো আয়ত্ত করতে পেরেছি। আশা করি এই ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের র্যাপ আপ করতেছি এবং এই চ্যাপ্টারের যাবতীয় সব বিষয়বস্তু তোমরা কিন্তু ভালো মতন বুঝতে পেরেছো।